আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো অনেকদিন পরে আমি আজকে হয়তো ভিডিওটা আপলোড করব, কারণ আমি আমার কমিউনিটি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিয়েছিলাম যে আমি অসুস্থ থাকার কারণে আমার চোখ অনেকটা ফুলে গেছিল। তারপর আমার তাকিয়ে রাখতে সমস্যা হচ্ছে, যার জন্য ভিডিও রেকর্ড করা কোনোভাবে সম্ভব হয়ে উঠতেছে না। এই জন্য আমি গত 3 দিন মেবি ভিডিওটা স্কিপ করছি। অ্যান্ড ফাইনালি আজকে কিছুটা ভালো লাগতেছে, বিদায় আজকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি। তো সবার কাছে আমি একটু ক্ষমা চাই নিতেছি প্রথমেই, 3 দিন ভিডিও না আসার জন্য। আশা করি ক্ষমা করে দিবেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান, যে ম্যাচটা হওয়ার কথা ছিল, যে প্রীতি ম্যাচটা 13ই নভেম্বর হওয়ার কথা ছিল, না হওয়ার পেছনের কারণ, পাশাপাশি ম্যানচেস্টার সিটি সাইন করতে চাচ্ছে পিএসজি এর একটা স্টার প্লেয়ারকে 120 মিলিয়ন ইউরো দিয়ে, এবং ভিনিসিয়াস জুনিয়র এবং শাভি আলোনসোর মধ্যে কেছাল, এবং এনরি খুঁজে পেয়েছে তার নতুন ক্লাব। পাশাপাশি বার্সার মধ্যে থেকে অনেক ইনজুরি আপডেট, সবচেয়ে বড় আপসেটিং আপডেট যেটা, পাশাপাশি ক্যাম্প নুতে ফিরতে চাচ্ছে বার্সেলোনা ফাইনালি এই নভেম্বরে। তো সবকিছু নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। সো হেই হ্যালো, কি অবস্থা সবাই? সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক। সো প্রথমে শুরু করি বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান ম্যাচটা ক্যান্সেল হওয়ার কারণ নিয়ে। সো এই ম্যাচটা হওয়ার কথা ছিল 13ই নভেম্বর, এন্ড আমাদের আগামী 18ই নভেম্বর কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ আছে, আমাদের হোম ম্যাচ। সো ওই ম্যাচের আগে একটা আমাদের প্রীতি ম্যাচ, প্রস্তুতিমূলক ম্যাচ হওয়ার কথা ছিল। তো ওই ম্যাচটাকে বাফুফে অ্যানাউন্স করে যে আফগানিস্তানের বিপক্ষে হবে, বাট গতকালকে বাফুফের কাছ থেকে অফিসিয়ালি ঘোষণা আসে যে আফগানিস্তান বনাম বাংলাদেশ যে প্রীতি ম্যাচ ছিল 13ই নভেম্বর, যেটা হওয়ার কথা ছিল জাতীয় স্টেডিয়ামেই, তো এটা ক্যান্সেল হয়ে গেছে। এটা ক্যান্সেল হওয়ার কারণ কি? তো প্রথমে আমাদের আর একটু আগে যাইতে হবে। আফগানিস্তান বনাম মিয়ানমার একটা ম্যাচ হওয়ার কথা ছিল বাংলাদেশের কিংস এরেনার মধ্যে, বসুন্ধরা কিংস এর যে হোম গ্রাউন্ড, কিংস এরেনায় আফগানিস্তান এবং মিয়ানমারের একটা ম্যাচ, প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। যেই কারণে আফগানিস্তান বাংলাদেশে আসবে, এবং আফগানিস্তানের সাথে তখনই বাংলাদেশ একটা প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেই। এন্ড আফগানিস্তানের কাছ থেকেও মোটামুটি কনফার্মেশন ছিল, মোটামুটি না অফিসিয়াল কনফার্মেশন ছিল। তো তারপর নতুন বাগদাদে মিয়ানমার বাংলাদেশে আসতে মানে রগ তেরা করে ফেলছে, তারা বাংলাদেশে আসবে না তো নাই। অনেকভাবেই আফগানিস্তান তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, বাংলাদেশ ফেডারেশন থেকেও তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, বাট মিয়ানমার বাংলাদেশে কোনোভাবেই আসবে না। সো মিয়ানমার যেহেতু আসবে না, আফগানিস্তানও আসবে না। সো আফগানিস্তান না আসায় ওই ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে। এন্ড বাফুফে কিন্তু আবার এই আফগানিস্তান ম্যাচ তো হবে না, এর ব্যাকআপ হিসাবে অন্য দেশের সাথে প্রীতি ম্যাচ খেলা যায় কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নিতেছিল। এন্ড একটা বোর্ড মিটিংও হয়েছে অবশ্য। এন্ড ওই মিটিং থেকে প্রথমে আমরা জানতে পারি যে কয়েকটা দেশের নাম, যে নেপাল এন্ড ভুটান, পাশাপাশি কেনিয়া এবং আরো কয়েকটা দেশের নাম বলে, যেটা বাফুফে আর কি চাপাবাজি করে আরো অনেক নাম বলছিল, যেগুলো আমি আপনাকে এখন বলবো না। তো শেষ পর্যন্ত বাফুফের কাছ থেকে সিদ্ধান্ত আসে যে আগামী 13ই নভেম্বর বাফুফে ম্যাচ খেলবে নেপালের সাথে, প্রীতি ম্যাচ খেলবে। সো কাহিনীটা এরকম হলো যে আমরা ক্রিকেটের মধ্যে দেখে আসতেছি যে বিসিবি যখন কোনো দেশ না পায়, এর শুরু থেকে জিম্বাবুকে উঠাই নিয়ে আসতো, জিম্বাবুর সাথে প্রীতি ম্যাচ এই সিরিজ ওই সিরিজ খেলতো, খেলতে খেলতে দেশের ক্রিকেটটারে বাদ করছে। এন্ড বাফুফে শুরু করছে ফুটবলের মধ্যে নেপালকে নিয়ে, নেপালের সাথে প্রীতি ম্যাচ, প্রীতি সিরিজ, এই সেই সবকিছু নেপালের সাথে কইরা এখন ফুটবলটাকে বাদ দিতেছে, খারাপের দিকে নিয়ে যেতেছে। ভাই নেপালের সাথে আপনি খেলে আপনার উন্নতিতে কোথায় হবে? তো এটা নিয়ে আমি আজকে ভিডিওতে কোনো আমার ফ্রাস্ট্রেশন জানাবো না, এটা নিয়ে আমাদের একটা শর্টস আসবে, তো ওইটা আপনারা দেখে নিন। তো এখন যদি আমরা দেশের বাহিরের খবরে যাই, এনরিক ফাইনালে তার একটা ক্লাব খুঁজে পাইছে। তো আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে এনরিক আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই ক্লাব ছাড়বে, এটা 100% কনফার্ম করে রাখেন। সে রিয়াল মাদ্রিদ ছাড়বে, তবে লুনে যাবে। তো এটা আমি আপনাদেরকে অনেকবারই জানাইছি, এখন পর্যন্ত কোনো ক্লাব ছিল না এই লিস্টের মধ্যে যে আপনাদেরকে জানাবো যে ক্লাব এনরিককে অ্যাপ্রোচ করছে বা এনরিক নিজ থেকে ওই ক্লাবে যাইতে চাইছে, ওইরকম কোনো কনফার্মেশন ছিল না। সো আজকে একটা নিউজ আসছে যে এনরিককে অলিম্পিক লিওন, যে লিগ আয়ের ক্লাব অলিম্পিক লিওন নাকি এনরিককে অ্যাপ্রোচ করছে, তাকে আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নিজের দলে ফেরানোর জন্য। সো এখন পর্যন্ত কিন্তু এনরিকের কাছ থেকে কোনো রিপ্লাই দেওয়া হয় নাই, আর রিয়াল মাদ্রিদের কাছ থেকে কোনো রিপ্লাই দেওয়া হয় নাই। এখন পর্যন্ত এই জিনিসটা জাস্ট অ্যাপ্রোচের মধ্যে রয়েছে। সো রিয়াল মাদ্রিদ এই জিনিসটা নিয়ে আগামী মাসের মধ্যে জানাই দেবে। ধরেন এই মাস তো শেষ অলরেডি, আজকে 30 তারিখ। তো আগামী হয়তো 5-6 দিনের ভিতরে আপনারা কনফার্মেশন পেয়ে যাবেন যে রিয়াল মাদ্রিদ কি এই লিওনের এই যে অ্যাপ্রোচ আছে এটার মধ্যে পজিটিভ কোনো রিপ্লাই দিছে নাকি নেগেটিভ রিপ্লাই দিছে। পাশাপাশি অন্য কোনো ক্লাব যদি আপনাদের এই লিস্টের মধ্যে আসে তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তারপরে আমরা রিয়াল মাদ্রিদ থাকি, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র এবং জাভি আলোনসোর মধ্যে কাহিনী অনেকটা হয়ে গেছে। আপনারা হয়তো অলরেডি সবাই জানেন যে সে ওই এল ক্লাসিকোর ম্যাচের দিন যখন তাকে
অলমোস্ট 77 মিনিটে যখন তাকে সাবস্টিটিউট করে শাভি আলোনসো, তখন সে ফ্রাস্ট্রেটেড হয়ে মানে অনেকটা জাভি আলোনসোর দিকে তেড়ে যাওয়ার মতো ছিল। আপনারা যারা যে ম্যাচটা দেখছেন তারা জানেন যে ম্যাচটার মধ্যে সে কয়েকটা কথা বলে, যেটা হয়তো আপনার ক্যামেরার মধ্যে তখন লাইভ না শুনতে পারেন, বাট পরে সেটা জানা যে ভিনিসিয়াস বলছে যে বারবার আমি এই ক্লাব ছাইরা যাবো, আমি এই ক্লাবের মধ্যে যত সমস্যা আমি এই ক্লাব ছাইরা যাবো, এই আগামী জানুয়ারি ট্রান্সফার আমি চলে যাবো ক্লাব থেকে, ভাই আমি এই ক্লাবের মধ্যে থাকবো না। তো এরকম কথাবার্তা আর কি বলছে। তো এটা নিয়ে মাদ্রিদ ফ্যানরা অনেকটাই আপসেট হয়েছে, পাশাপাশি রিয়াল মাদ্রিদ বোর্ডের মধ্যে অনেক মানে অনেক আপসেট কথাবার্তা চলছে আর কি। তো ফাইনালি আজকে গতকালকের রাতে আর কি ভিনিসিয়াস জুনিয়র তার ইনস্টাগ্রামের মধ্যে একটা অ্যাপোলজি পোস্ট করে, যেখানে সে তার মানে সে মাদ্রিদ ফ্যানদের কাছে পাশাপাশি বোর্ড এবং কোচের কাছে ক্ষমা চায় এই নিয়ে যে সে ক্লাবের মধ্যেই থাকতে চায়, ক্লাবের জন্য বেস্ট করতে চায়, বাট খেলার মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন চলে আসে, এগুলো আর কি হাবি জাবি বুঝাইছে। সো আমার মনে হয় না ভাই ভিনিসিয়াসের যে সিচুয়েশন এটা রিয়াল মাদ্রিদের মধ্যে সেটেল হবে। এন্ড আমি গত কিছুদিন আগে আপনাদেরকে যেহেতু বলছিলাম যে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে সৌদি আরবের মধ্যে বিক্রি করে দিতে চাইতেছে, সো এই জিনিসটা আপনারা যদি হন তাহলে অবাক হবেন না। সৌদি আরব বা অন্য কোনো জায়গার মধ্যে ভিনিসিয়াস অলমোস্ট সার্টেন ধরে কিন্তু সৌদি আরব আসবে না, বাট ইউরোপে থাকবে, তবে রিয়াল মাদ্রিদ থাকতেছে না, এটা আপনারা ধরে রাখেন। আমি অনেক আগে এই জিনিসটা একটা প্রেডিকশন দিয়ে দিতেছি, বাট রিয়াল মাদ্রিদের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র থাকবে না। হয়তো রিয়াল মাদ্রিদ এই যে আগামী সামার ট্রান্সফার উইন্ডো আছে, এই সামার ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করে দেবে, কারণ তাদের হাতে অলমোস্ট আরো 1 বছর একটা কন্ট্রাক্ট থাকবে, তাদের একটা প্রফিট পাইতে পারবে তারা। তারা তো ফ্রি এজেন্ট হিসাবে ভিনিসিয়াসকে কেন কোনো প্লেয়ারকে যাইতে দিবে না। ভিডিওটা আমি আবার রেকর্ড করতেছি, আমি ফুল ভিডিও রেকর্ড করে চলে গেছিলাম, আবার রেকর্ড করতেছি। সো যে কারণে রেকর্ড করতেছি আর কি, আমাদের পেদ্রি বাই ইনজুরড, আপনারা হয়তো জানেন। সো আমি এই আগের ভিডিওতে কিন্তু আমি এই জিনিসটা নিয়ে কথা বলছিলাম, বাট ততক্ষণ কিন্তু আপডেট ছিল যে পেদ্রি মাত্র ধরেন সাপোজ 1 মাসের জন্য মাঠের বাইরে থাকবে, এন্ড এই 1 মাসটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেকের মাধ্যমে কভার হয়ে যাবে। সো বার্সা ফ্যানদের এইগুলা নিয়ে এত চিন্তা করার দরকার ছিল না। কিন্তু 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 এখন যে আপডেট আসছে, বার্সা ফ্যান আপনারা যারা আছেন হাত তুলেন, তুলে আল্লাহর কাছে দোয়া করেন, কানতে থাকেন। পেদ্রি অলমোস্ট 2 থেকে 2.5 মাসের জন্য মাঠের বাইরে, 2 থেকে 2.5 মাসের জন্য পেদ্রি মাঠের বাইরে। মিস করবে চেলসি এবং আতলেতিকো মাদ্রিদের সাথে যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলো মিস করবে। সো আমাদের এই সিজন আল্লাহর হস্তে ছাইড়া দেন আল্লাহর হাতে, যেদিকে নেই যে মালিক যেদিকে নেই ওইদিকে যাইবে। সো এই সিজন আপনারা আশা করেন না, নো পেদ্রি নো গেম। বাবু কেন আমাদের সাথে, কেন 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 এই সিজনের শুরু থেকে এখন পর্যন্ত ইনজুরি ইনজুরি ইনজুরি। বার্সা ফ্যানরা যদি লিস্ট মানে সবচেয়ে লিস্ট কোনো কিছু যদি চাইতো তাহলে সেটা হচ্ছে পেদ্রি ইনজুরি, এন্ড পেদ্রি ইনজুর্ড মাঠের বাইরে থাকবে 2 থেকে 2.5 মাসের জন্য মাঠের বাইরে, শেষ। উই আর ফাকড আপ ম্যান। বার্সা ফ্যানদের এটা চিন্তা তো আছে, আরো অনেক প্লেয়ার ইনজুর্ড, রাফিনহা, লেভানডস্কি ব্যাক করছে। লেভানডস্কি এলচের যে ম্যাচটা আছে আগামী মেবি 2 দিন পরে ম্যাচটা আছে, এলচের ম্যাচের আগে লেভানডস্কি মাঠের মধ্যে ফিরে আসবে, এন্ড রাফিনহা তো আরো 1 মাসের জন্য ফিরত গেছে। পাশাপাশি লামিন ইয়ামাল এখন ফুল ফিট না, 100% ফিট না। দানিয়েল মো আরো অনেক দিন আছে। গাভি তো ভাই কোনো খবর নাই। ওয়ান গার্সিয়া মেবি এলচের ম্যাচের আগে ফিরবে, ওয়ান গার্সিয়া এলচের ম্যাচের আগে ফিরবে। সো দেখা যাক। শেষমেশ বার্সা ফ্যানদেরকে একটা সুখবর দিতে চাই, ফাইনালি বার্সেলোনা ক্যাম্প নুতে ফিরতে যাচ্ছে 7 থেকে 8 নভেম্বর, যে কোনো একটা দিন বার্সেলোনা ক্যাম্প নুতে ফিরতে যাবে। এখন ফাইনালি যে বলতে গেলে আপনি যে ফুল ক্যাপাসিটিতে যে ম্যাচ খেলবে তা না, কিন্তু বার্সা 7 থেকে 8 নভেম্বর একটা ওপেন ডোর ট্রেনিং সেশন রাখবে ফ্যানদের সামনে, প্রায় অলমোস্ট 23,000 দর্শকদের নিয়ে বার্সেলোনা একটা ওপেন ডোর মানে স্টেডিয়ামে ফ্যানদের সামনে একটা ট্রেনিং ম্যাচ খেলবে, মানে ম্যাচ বলতে কি ট্রেনিং করবে আর কি প্লেয়াররা। সো ফাইনালি বার্সেলোনা ফ্যানরা বার্সা ফ্যানরা ক্যাম্প নুতে যাইতে পারবে, 23,000 হোক, বাট ক্যাম্প নুতে যাইতে পারবে, এন্ড ক্যাম্প নুর একটা গ্লিমস অন্তরপক্ষে বার্সা ফ্যানরা দেখতে পারবে। আপাতত এইটাই আর কি, মানে মনের মধ্যে কিছু নাই, একটা কিছু নিয়ে পড়ে থাকেন আর কি। তারপরে আজকে লাস্ট বাট নট দা লিস্ট, ম্যানচেস্টার সিটি সাইন করতে চাচ্ছে পিএসজির জুয়াও নেভেসকে। জুয়াও নেভেসকে ম্যানচেস্টার সিটি সাইন করার জন্য 120 মিলিয়নের অফার নাকি অ্যাপ্রোচ করার সিদ্ধান্ত নিছে। এটা ফিচার্স একটা সোর্স আছে, আপনি বলতে পারেন ক্রেডিবল অনেকটাই সোর্স। তো ক্রেডিবল সোর্স ফিচার্স থেকে নিউজ আসছে যে সিটি পিএসজি কে 120 মিলিয়নের বিড দিবে,
বিড নাকি তারা আনঅফিশিয়ালি অ্যাপ্রোচ করছে, বাট এটা নিয়ে নাকি পিএসজি তে কথাবার্তা চলতেছে। বাট পিএসজির কাছ থেকে একটা জিনিস খেয়াল রাখেন যে জুয়াও নেভেস কিন্তু পিএসজির এসেনশিয়াল একটা প্লেয়ার হয়ে গেছে। পিএসজি ডিফেন্সিভ যে একটা স্ট্রাকচার আছে, অলদো হি ইজ এ মিডফিল্ডার বাট ডিফেন্সিভ মিডফিল্ডার। সো পিএসজি এর সেটিংস এর মধ্যে, সিস্টেমস এর মধ্যে কিন্তু জুয়াও নেভেস অনেকটাই ইম্পর্টেন্ট একজন প্লেয়ার। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক পিএসজি জুয়াও নেভেসকে বিক্রি করে দেবে 120 মিলিয়ন দিয়ে হলেও। পিএসজি মনে হয় না যে জুয়াও নেভেসকে বিক্রি করে দেবে, বাট পেপ গার্দিওলা উঠে পড়ে লাগছে যে জুয়াও নেভেসকে তার দলে লাগবে, হোক 120 মিলিয়ন নয়তো আরো বেশি দিয়ে হলেও জুয়াও নেভেসকে সে তার দলের মধ্যে জুয়াও নেভেসকে রাখতে চাচ্ছে, জুয়াও নেভেসকে তার দলের মধ্যে আনতে চাচ্ছে। এখন জুয়াও নেভেসকে যদি আনে তাহলে রদ্রির রিপ্লেসমেন্ট হিসেবে, রদ্রির ব্যাকআপ অথবা বলতে পারেন, রদ্রি তো ভাই পুরো সিজনে ইনজুরি হয়ে মাঠের বাইরে আছে সিন্স দ্য ব্যালন ডিওর। সো রদ্রির ব্যাকআপ বলতে পারেন বা রদ্রির রিপ্লেসমেন্ট বলতে পারেন আপনি, বেটার রিপ্লেসমেন্ট। সো লং টার্ম রিপ্লেসমেন্টের জন্য রদ্রি পেপ গার্দিওলা এবং ম্যানচেস্টার সিটি জুয়াও নেভেসকে টার্গেট রাখছে। সো এই জিনিসটা যদি হয় এরকম, তাহলে আপনারা সারপ্রাইজ হবেন না, 120 মিলিয়ন আরো বেশিও যাইতে পারে, যেহেতু এটা নামটা ম্যানচেস্টার সিটি, এন্ড সিটির কাছে তেলের টাকা আছে। সো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেট। সো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এন্ড আমার জন্য একটু দোয়া করেন। এখনো একটু অসুখে আছি এন্ড একটু পার্সোনাল সমস্যার মধ্যে আছি ভাই। আমি ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ফুটবল অল অ্যালং, ফ্রি প্যালেস্টাইন।